প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের ডিজিটাল প্ল্যাটফর্মে। আপনারা জানেন, গত কয়েক বছর ধরেই বাংলাদেশে রাষ্ট্র, সংবিধান সহ বিভিন্ন ক্ষেত্রের সংস্কার নিয়ে একটি আওয়াজ উঠেছে এবং বিশেষ করে গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ চলছে। এক্ষেত্রে অনেক বছর ধরেই বাংলাদেশের কিছু মানুষ এই যে সার্বিক রাষ্ট্রের সংস্কার, এটা নিয়ে আওয়াজ তুলেছিলেন এবং তাদের মধ্যে অন্যতম প্রধান আমি বলবো জনাব হাসনাত কায়ুম, যিনি রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এবং গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা। আজকে বাংলাদেশ প্রতিদিনের পক্ষ থেকে আমরা মুখোমুখি হয়েছি হাসনাত কায়ুমের। হাসনাত কায়ুম, আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের এই আলোচনায়। আপনাকে ধন্যবাদ। আমি প্রথমে আপনার কাছে যেটি জানতে চাইব যে 53 বছর আগে বাংলাদেশ একটি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে যে দেশটি স্বাধীন হলো, মাত্র 50 বছর পরেই এই রাষ্ট্রটির সার্বিক সংস্কারের কেন প্রয়োজনীয়তা দেখা দিয়েছে? আপনাকে ধন্যবাদ। প্রথমে যেটা হচ্ছে যে আসলে আমাদের এই ক্ষেত্রে একটা খুব অস্পষ্টতা কাজ করে, কিংবা আসলে 72 সালে ওই অস্পষ্টতা ছিল। আমরা যেটা মনে করেছিলাম যে পশ্চিম পাকিস্তানিরা তাদের যে অবস্থান, এটাই হচ্ছে আমাদের এখানকার মূল সমস্যা, এবং 71 সালের যুদ্ধের ভেতর দিয়ে তাদেরকে সরিয়ে দেওয়ার পরে, আমাদের নিজেদের ভূখণ্ডের স্বাধীনতা পাওয়ার পরে আমরা মনে করেছি যে আমাদের সমস্যার সমাধান হয়ে গেছে। এখন আমরা নিজেদের মতো করে আমাদের লোকরা যদি আমাদের শাসন করে তাহলে আর কোনো সমস্যা হবে না। কিন্তু আমরা 72 সালে যে সংবিধান প্রণয়ন হলো, সেই সংবিধানের পরে আমরা দেখতে পেলাম যে 73 থেকে আসলে যে শাসনটা বাংলাদেশে চলতে শুরু করলো 53 বছর ধরে, আমরা এটা দেখতে পেলাম যে 53 বছর ধরে যে শাসনটা ছিল, এটা পাকিস্তানি যে শাসন কিংবা তারও আগে ব্রিটিশের যে শাসন, সেই শাসনেরই আসলে এক ধরনের বিকশিত রূপ বলবো আমি। মানে বিকশিত মানে নিকৃষ্টভাবে আরও ব্রিটিশদের চাইতে পাকিস্তান আমলে দমনটা বেড়েছিল। পাকিস্তানের চাইতে বাংলাদেশের 53 বছরের ধারাবাহিকভাবে এখানে দমন, পীড়ন, লুণ্ঠন, এই যাত্রাটা আরও আসলে আগের চাইতে দৃঢ় হয়েছে। এইটার একটা বড় কারণ ছিল যে আসলে রাষ্ট্রের কাঠামো, ব্রিটিশদের যে বানানো কাঠামো ছিল, পাকিস্তান আমলে সেই কাঠামোটাও বহাল ছিল। এবং বাংলাদেশ আমলেও যুদ্ধের পরে আমরা যখন আসলে রাষ্ট্র বানাইতে গেলাম, তখনও পর্যন্ত সেই কাঠামোটাতে আমরা হাত দিই নাই। সেই ক্ষমতা কাঠামোতে হাত না দেওয়ার কারণে স্বাধীনতার যে সুফল আমাদের মানুষের পাওয়ার কথা ছিল, যে আকাঙ্ক্ষা থেকে আসলে যুদ্ধটা করছিল, যেই রকমের রাষ্ট্র সে বানানোর কথা 10ই এপ্রিলে ঘোষণা করছিল যে সে একটা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের রাষ্ট্র বানাবে, সেই রাষ্ট্রটা আসলে কার্যত হয়ে উঠল না। এইটা আমরা যখন আসলে উপলব্ধি করি, তারপর থেকে আসলে আমরা এই রাষ্ট্রের সংস্কারের যে প্রয়োজনীয়তা, এটা নিয়ে আসলে আমরা লেখালেখি শুরু করি। প্রথমে সংবিধানটাকে পর্যালোচনা করে আমরা এটা দেখাই যে আসলে এই 72 সালের সংবিধানের মধ্যে আসলে পাকিস্তানের সংবিধানটা রয়ে গেছে, কিংবা ব্রিটিশের সংবিধানের যে ক্ষমতা কাঠামো, ওই একই কাঠামো রয়ে গেছে, একই ক্ষমতা রয়ে গেছে। সেইটাকে পরিবর্তন করতে হবে, কারণ মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার সাথে আসলে এই ক্ষমতা কাঠামোর কোনো সাযুজ্য নাই আর কি। মানে কি বলা যায় যে একটার সাথে একটা বিপরীত জায়গায় ছিল। তো আমরা সেই জন্য আকাঙ্ক্ষা অনুযায়ী যাতে আসলে রাষ্ট্রের ক্ষমতা কাঠামোটাকে সাজানো যায়, সেই জন্য আমরা প্রথমে সংবিধানের সংস্কারের প্রস্তাবটা করি 2013 সাল থেকে। এবং তারপর থেকে এটা ধারাবাহিকভাবে আস্তে আস্তে আমরা রাষ্ট্রচিন্তা গঠন করি, রাষ্ট্রচিন্তার ভেতর দিয়ে আলাপটাকে আরও বাইরে নিয়ে যায়, এবং এটা এক পর্যায়ে রাষ্ট্র সংস্কার আন্দোলনে হিসাবে একটা রাজনৈতিক দল হিসাবে আসলে আমরা আবির্ভূত হই। তারপরে গণতন্ত্র মঞ্চ, বিএনপির সাথে জোট, এই জায়গাগুলির ভেতর দিয়ে আমরা আসলে রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তাটা বাংলাদেশের রাজনৈতিক মহলে আসলে সামনে নিয়ে আসি, এবং যেটা এই অভ্যুত্থানের ভেতর দিয়ে এই দাবিটা একদমই ধরেন সবার কাছে পৌঁছে গেছে এখন। আপনি যে অভ্যুত্থানের কথা বলছেন, 5 জুলাই আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা বড় ধরনের পরিবর্তন আমাদের দেশে হয়েছে, কিন্তু রাষ্ট্র সংস্কারের যে প্রশ্নটি আপনারা আনছেন, এখন এই অভ্যুত্থানের পরে বিজয়ী যেই পক্ষ, অর্থাৎ বাংলাদেশের সিংহভাগ মানুষ, অধিকাংশ রাজনৈতিক দল, কিন্তু এই রাজনৈতিক দলের মধ্যেই তো অনেকে আছেন যারা, যে আপনি যেই কাঠামোটার সংকটের কথা বলছেন, সেই কাঠামোটাকে শক্তিশালী করার ক্ষেত্রে বা গড়ে তোলার ক্ষেত্রে তাদেরও একটা বড় ভূমিকা ছিল, অনেকগুলো রাজনৈতিক দলের মধ্যে যুক্ত আছে। তো এই রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে অথবা তাদের মানে প্রধান ভূমিকার মধ্য দিয়ে আসলে কি ওই কাঠামো থেকে বেরিয়ে আসা আসলে কতটুকু সম্ভব? এইটা হচ্ছে যে আসলে তারা তো চাইবে না, কারণ প্রত্যেকের জন্য এইখানে যে ধরেন 53 বছর ধরে এই শাসন কাঠামোটা ছিল, এই শাসন কাঠামোর তো একটা বেনিফিশিয়ারি গ্রুপ আছে।
রাজনৈতিক দল আছে, এখানকার প্রশাসন আছে, এখানকার ব্যবসায়ীরা আছে, এখানকার মাফিয়ারা আছে। তো ওরা তো কেউ চাইবে না আসলে রাষ্ট্রের ওই কাঠামোটার পরিবর্তন হোক। কিন্তু এই কাঠামোটার পরিবর্তনের প্রয়োজনটা এখন আমাদের ছাত্ররা বোঝে, আমাদের সাধারণ জনগণ বোঝে, দেশের ৮০ ভাগ মানুষ এখন বোঝে। এখন এই ৮০ ভাগ মানুষকে উপেক্ষা করে এই সমস্ত রাজনৈতিক দলের পক্ষে রাজনীতি করা সম্ভব না। সেই জন্য আমরা দেখছি যে যেই দলটা আসলে কার্যত এটা চায় না, তারাও কিন্তু আন্দোলনে যখন আসলে জনগণকে সম্পৃক্ত করার প্রয়োজন আসছে, তখন কিন্তু হাসিনা বিরোধী আন্দোলনের সময় আমরা গণতন্ত্র মঞ্চ থেকে সরকার এবং শাসন ব্যবস্থার পরিবর্তনের কথা বলছি। এবং এটার সাথে বিএনপির মতো রাজনৈতিক দল কিন্তু আসলে ৩১ দফায় সেটা রাষ্ট্র মেরামতের কথা বলছে। তার মানে আপনি চান কি না চান, এটা সবসময় কেবলমাত্র আপনার চাওয়ার উপর নির্ভর করে না। আপনাকে যদি আসলে জনসম্পৃক্ত থাকতে হয়, জনগণকে সাথে নিয়ে তাদেরকে আসলে জয় করার জন্য যদি রাজনীতি করতে হয়, এবং জনগণ যদি ম্যাটার করে, তাইলে আসলে জনগণের চাওয়া পাওয়াকে পুরোপুরি উপেক্ষা করে রাজনীতি করা সম্ভব না। আর বাংলাদেশে ৫ তারিখের পর থেকে, এই অভ্যুত্থানের পর থেকে এটা আরও সম্ভব না। এইটা এখন অনেক কঠিন যে আসলে জনগণের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে একটা রাজনৈতিক দল তার যে চাওয়া শুধুমাত্র এটার ভিত্তিতে সে রাজনীতি করতে পারবে, এরকম অবস্থাটা নাই। আপনি যে দলগুলির প্রতি ইঙ্গিত করছেন, আপনি জানেন যে তাদের স্লোগান দেখেন না। একটা সময় পর্যন্ত তাদের স্লোগান দেখেন এবং এখনকার স্লোগান দেখেন। একটা সময় পর্যন্ত বাংলাদেশের রাজনীতির এজেন্ডা দেখেন, আলোচনার বিষয় দেখেন, আর এখনকার বিষয় দেখেন। বিষয়টা পাল্টে গেছে তো, এবং ৫ তারিখ এটা পুরোপুরি পাল্টায় দিচ্ছে। এখন বাংলাদেশের প্রধান এজেন্ডা হচ্ছে আসলে রাষ্ট্রের কি সংস্কার হবে, কিভাবে সংস্কার হবে। কেউ এটা বলতে পারবে না যে কোনো সংস্কার হবে না। কেউ হয়তো বলবে শুধু নির্বাচনের অংশটা সংস্কার হলে হয়, কেউ বলবে প্রশাসনের সংস্কারটা হইলেই আপাতত হয়, সকল কিছু আসলে এই সরকার এখন সংস্কার করতে পারবে না, কিংবা কারা সংস্কার করবে, এটা তো এরা সংস্কার, কিন্তু সংস্কার লাগবে না, সংস্কার করব না, এই কথা বলে বাংলাদেশের রাজনীতি করা সম্ভব না। হ্যাঁ, আপনি যেই সংস্কারের কথা বলছেন সেই সঙ্গে আপনি সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার কথা বলছেন। মুক্তিযুদ্ধের সময় বা পরবর্তীতেও কিন্তু বলা হয়েছে যে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন রাষ্ট্রের মধ্যে যাতে ঘটে, এবং আপনিও সেই মুক্তিযুদ্ধের রেফারেন্স দিয়ে বলছেন যে মানুষ যে প্রত্যাশা করে দেশ স্বাধীন করেছিল, পরবর্তীতে সেটা আসলে সেই পাকিস্তানি কাঠামোর মধ্যে আমরা বন্দী হয়েছি। কিন্তু এখনকার যে রাজনৈতিক ভারসাম্য, তার মধ্যে যদি সংবিধান এবং রাষ্ট্রের সংস্কার হয়, তাতে আসলে ওই যে মুক্তিযুদ্ধকালের যে আশা আকাঙ্ক্ষা বা মুক্তিযুদ্ধের যে চিন্তা ভাবনা, সেটার প্রতিফলন আসলে এই সংস্কারের মধ্যে ঘটানোর মতো পরিস্থিতি আছে কিনা? আমরা তো মনে করি যে এটা তো মুক্তিযুদ্ধের অনাকাঙ্ক্ষা, মানে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা যেটা পূরণ হয় নাই, সেইটা বাস্তবায়ন করার জন্যই তো বারবার আন্দোলন করতে হচ্ছে। আপনার সাম্যের রাষ্ট্র যদি হইতো, মানুষের মর্যাদার রাষ্ট্র যদি হইতো, সামাজিক ন্যায় বিচারের রাষ্ট্র যদি হইতো, যেটা আসলে ৭১ সালে বলা হয়েছিল করা হবে, সেইটা তো হয়ই নাই। এইখানে তো ধরেন এমনকি নির্বাচন করার মতো ব্যবস্থা থাকে নাই। এইখানে ব্যাংকে মানুষ টাকা রেখে তার নিরাপদ থাকে নাই। এইখানকার প্রশাসনকে ধরেন, এইখানকার পুলিশের কাছে আপনি, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আপনি নিরাপত্তা চাইবেন, আর তারাই তো আপনার আসলে গুম খুন সমস্ত কিছুর সাথে যুক্ত ছিল। তার মানে পুরো রাষ্ট্রটা ৭১ সালে যেই কারণে যুদ্ধ করলো, তার উল্টো দিকে চলে যাইতে থাকলো, এবং এটা ক্রমাগত ৫৩ বছর এটা অনেক দূর চলে গেছে আর বিপরীত দিকে। সেইটাকে ফিরিয়ে আবার এই যে বৈষম্যটা দূর করার যে আকাঙ্ক্ষা, মানুষের মর্যাদা প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা, মানুষের ভোটাধিকার কিংবা গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা, এইটাই তো মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা ছিল। তো সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্যই তো অভ্যুত্থান। হয় একটা আরেকটার সাথে তো কোনোভাবেই বিপরীত না, বরং ওই অপূর্ণ আকাঙ্ক্ষাটাকে বাস্তবায়ন করার জন্য দুর্ভাগ্য হচ্ছে যে এখনও আমাদের রক্ত দিতে হচ্ছে, এবং এখনও আলাপ করতে হচ্ছে যে আসলে আমাদের কোন কোন জায়গা কীভাবে পরিবর্তন করতে হবে। এটা আমাদের ৭২ সালের সংবিধানের মধ্যেই আসলে হয়ে যাওয়ার কথা ছিল, কারণ আমরা অনেক মানুষ যুদ্ধ করে জীবন দিয়ে এটা করেছিলাম, সেটা তখন হয় নাই, এবং হয় নাই বলে এখন হবে না, এটা তো হতে পারে না। এই যে ৭২ সালের সংবিধানের যে প্রশ্নটা আপনি নিয়ে আসলেন, এই সংবিধানে আসলে ঘাটতিগুলি কী কী? মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাটা সেটা আপনারা বলছেন যে ধারণ করতে পারে নাই সেই সংবিধান, সেখানে ঘাটতিগুলো যদি একটু আপনি তুলে ধরেন আর কি। আসলে আমাদের সংবিধানে এটা একটা গোলক ধাঁধার মতো। আমাদের সংবিধানের ২টা অংশ আছে, আপনি ওইভাবে যদি সহজভাবে যদি বলি। এর একটা হচ্ছে যে ধরেন এই রাষ্ট্রটা কি করবে তার আশা আকাঙ্ক্ষার কথা একভাবে বলার চেষ্টা করা হয়েছে। এইটা আমাদের প্রধানত সংবিধানের ২য় অধ্যায়, যেটা ওইটা রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলে একটা অধ্যায় আছে, ওইখানে বলা আছে। আর রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে
এইটা বলা আছে চতুর্থ অধ্যায় থেকে শেষ পর্যন্ত। তো আপনার ধরনের আকাঙ্ক্ষার মধ্যে আপনি বলছেন মূলনীতি হিসেবে আপনি বলছেন যে এখানে একটা গণতন্ত্র থাকবে। সংবিধানের আপনি একটা প্রধান মূলনীতি হচ্ছে আপনার গণতন্ত্র থাকবে, কিন্তু আপনি ক্ষমতাটা এইভাবে বন্টন করছেন এই সংবিধানে যে সমস্ত রাষ্ট্রের সকল ক্ষমতা একজনের কাছে কেন্দ্রীভূত হয়ে গেছে, এবং যার কাছে কেন্দ্রীভূত হয়েছে তিনি কারো কাছে জবাবদিহি করতে বাধ্য না। শুধু তাই না, তিনি সংবিধানের আর অধীনে থাকেন না, তিনি আসলে সংবিধানের ঊর্ধ্বে উপরে উঠে পড়েন। তার মানে হচ্ছে তিনি সংবিধানের উপরে থেকে সারা দেশকে শাসন করেন রাজাদের মতো, কিংবা আসলে আরও বেশি ক্ষমতা নিয়ে। কিন্তু এটা আপনি বলেন এটা হচ্ছে গণতন্ত্র। এই রকমের বৈপরীত্য কাজ করে। ধরেন এই সংবিধানে সবচেয়ে বেশি যেগুলিকে আপনি যদি ধরেন ওইভাবে চিন্তা করেন, তাহলে দেখবেন যে এখানে নির্বাচন, মানে গণতন্ত্রের একটা ধরেন প্রধান কথা হচ্ছে যে আপনি নির্বাচনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ পথে ক্ষমতা হস্তান্তর করতে পারবেন। কিন্তু বাংলাদেশের সংবিধানে 123(3) এটা রাখা হইল যে যারা সরকারে থাকবে তারা সরকারে থেকে ক্ষমতার থাকিয়ে নির্বাচন করবে, এবং সেই সরকারের যে ক্ষমতাটা যেভাবে থাকে তার কাছে, সেইখানে কোনো একটা রাজনৈতিক দল কোনো দিন সরকারকে ক্ষমতা থেকে নির্বাচনের মাধ্যমে সরাইতে পারে না। তাইলে যেটা হয় যে আপনার সরানোর প্রশ্ন যখন উঠে, তখন আপনার হয় কু, পাল্টা কু, ষড়যন্ত্র, চক্রান্ত, অভ্যুত্থান, মানে কোনো না কোনো একটা বল প্রয়োগ লাগে। এখন বল প্রয়োগের মধ্যে দিয়ে যখন আপনার একটা সরকারকে ক্ষমতা থেকে সরাইতে হয়, তখন আপনার রাজনীতিটা হয়ে পড়ে একটা বল প্রয়োগের মাধ্যম। এবং যে শক্তি যত বেশি, যে দল যত বেশি শক্তি ধারণ করে, সে যত ষড়যন্ত্র চক্রান্ত করতে পারে, তার কাছে যত বেশি আসলে ক্ষমতা থাকে, মানে ওইভাবে পারে, সেইটা হচ্ছে রাজনৈতিক চর্চার প্রধান কেন্দ্রে চলে আসে। তার মানে আপনি ধরেন একটা নির্বাচনকে কেন্দ্র করলে আপনি দেখবেন যে পুরো গণতন্ত্রের আপনি আসলে ওইখানে 12টা বাজায় দিয়েছেন। আপনার এইখানে বিচার বিভাগ, মানুষ বিচার দেবে একটা জায়গায় গিয়ে, এই বিচার বিভাগ হচ্ছে আসলে প্রধান নির্বাহীর অধীনে চলে যায়। সংসদ একটা আইন প্রয়োগ করবেন, এইখানে এইরকম আইন তৈরি করা যায় যে আসলে আপনি এই সরকার হিসাবে 1 টাকার জিনিস আপনি 100 টাকায় কিনবেন না 1000 টাকায় কিনবেন, সেইটা আপনাকে আর কোথাও প্রশ্ন করা যাবে না। এই রকমের ইন্ডেমনিটির আইন করা গেছে। তার মানে 70 আর্টিকেল আছে, আর্টিকেল 70 অনুযায়ী প্রধানমন্ত্রী যে ধরনের আইন ইচ্ছা করবে তার দলকে সেই ধরনের আইনই বানাইতে হবে। তার মানে এই সংসদ কোনো সংসদ না, বিচার বিভাগ কোনো বিচার বিভাগ না, প্রশাসন কোনো প্রশাসন না, নির্বাচন কোনো নির্বাচন না। এই সবগুলি হচ্ছে যে একবার ক্ষমতায় যায় তার ইচ্ছা পূরণের একটা মাধ্যম। এই রকমের যে ক্ষমতা কাঠামো, এইটাকে পরিবর্তন করা ছাড়া আপনি মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, তার একটা আকাঙ্ক্ষা যদি গণতন্ত্রের কথাই ধরি, তাহলে এইটাই বাস্তবায়ন করা সম্ভব না। সেই জন্য এটার পরিবর্তন এখন এক ধরনের ধরেন একেবারেই অনিবার্য হয়ে গেছে। যে জন্যে যারা এগুলির দায়ী ছিল তারাও এখন বলে যে এটার আসলে মেরামত লাগবে। না, আপনি যেই সমস্যাগুলোর কথা বললেন এর বেশিরভাগই কিন্তু বিভিন্ন সময়ে সংবিধানটাকে সংশোধনের মধ্য দিয়া এই যে অ্যাবসোলিউট যে পাওয়ার, একজনের ক্ষমতা, এটাকে একেবারে নিরঙ্কুশ করা হয়েছে, বা নির্বাচন পদ্ধতিগুলোকে প্র্যাকটিক্যালি আসলে ইমপ্লিমেন্টেশনের জায়গা থেকে নানান সংকট সৃষ্টি হয়েছে। কিন্তু আমাদের সংবিধানের যে মৌলিক 4টা নীতি রয়েছে, এটা মুক্তিযুদ্ধের ধারাবাহিকতার মধ্য দিয়ে এসেছে, সেই জায়গাটা সম্পর্কে আপনার চিন্তাটা কি? আমাদের এখানে যেগুলি মূলনীতি, ধরেন এই 4টে মূলনীতি আছে না, এই মূলনীতির চ্যাপ্টারটা যেটা বললাম, এটা আর্টিকেল 8 থেকে শুরু হয়েছে। আর্টিকেল 8-এর 2-এর শেষের বাক্যটা হচ্ছে এরকম: এই মূলনীতিগুলি রাষ্ট্র পরিচালনার মূলনীতি হবে, আইনের ব্যাখ্যা বিশ্লেষণের নির্দেশক হবে, এরকম অনেক ভালো ভালো কথা বলা আছে। বলে শেষ লাইনটা বলছে, তবে এইসব মূলনীতি আদালতের মাধ্যমে বলবৎযোগ্য হইবে না। তাহলে আপনি যে গণতন্ত্রের কথা বলছেন, জাতীয়তাবাদের কথা বলছেন, ধর্মনিরপেক্ষতার কথা বলছেন, কিংবা সমাজতন্ত্রের কথা বলছেন, এই 4টাকে মূলনীতি বলছেন, আরও অনেকগুলো নীতি আছে এটার মধ্যে। তার কোনোটাই যদি সরকার মানে তাইলে আসলে আপনি মানাইতে পারবেন। সরকার যদি না মানে তাইলে এগুলি মূলনীতি না, এগুলি হচ্ছে আসলে অর্নামেন্ট, যেগুলি হচ্ছে আমি যেটা বলছিলাম গোলক দাদা। আপনি সাধারণভাবে পড়তে গেলে মনে হবে যে আপনার এইখানে অনেকগুলো ভালো জিনিসের আসলে সমাহার হয়েছে, মুক্তিযুদ্ধের অনেক আকাঙ্ক্ষার এখানে স্বীকৃতি আছে। কিন্তু আপনি এটা যখন বাস্তবায়ন করতে যাবেন, আমি গণতন্ত্রের কথা যেরকম বললাম, আমি ধরেন সমাজতন্ত্রের কথা বলি,
বাংলাদেশের সংবিধানে মূলনীতি হলো একটা সমাজতন্ত্র। এখন বাংলাদেশে ধরেন এই পথে চলতেছে, এটা তো পুঁজিতন্ত্র না, পুঁজিতন্ত্রেরও একটা নিয়ম থাকে, পুঁজিবাদের কতগুলো নিয়ম থাকে। তো এটা তো মাফিয়াতন্ত্র। আপনি ব্যাংকটা 7টা 8টা ব্যাংক একজন ধরেন এটার মালিক হয়ে বসতে পারে, এবং ব্যাংকে বসে ধরেন বাংলাদেশ ব্যাংক একটা রেগুলেটরি বডি, এটার উপরে এখানে ফিনান্স ডিভিশন বলে একটা জিনিস আছে, সে বাংলাদেশ ব্যাংকে রেগুলেটর মানে নিয়ন্ত্রণ করে। বাংলাদেশ ব্যাংকে দিয়ে আসলে আপনার আইন বানানো হয়েছে, এই সংসদের কথা বললাম, যে প্রাইভেট ব্যাংকগুলিতে আগে 2 জন করে ডিরেক্টর হইতে পারতো এক পরিবারের, তারপরে 4 জন, এটা 2 বছর 3 বছর থাকতে পারতো, তারপর এটা 4 বছর 6 বছর, এখন 9 বছর। তার মানে এক একটা ব্যাংকে আপনার ধরেন বাংলাদেশে 50-52টা প্রাইভেট ব্যাংক আছে। একটা ব্যাংক খোলার জন্য আপনার টাকা লাগে হচ্ছে 20,000 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল লাগে। 50টা ব্যাংক খুলতে আপনার লাগছে হলো 20,000 কোটি টাকা। 50টা ব্যাংক যারা খুলছে তারা বাংলাদেশের এই 50টা ব্যাংক থেকে 4 লক্ষ কোটি টাকার বেশি ঋণ নিচ্ছে। আমি 20,000 কোটি টাকা ইনভেস্ট করলাম একটা গ্রুপ করে, এখান থেকে আমি ঋণ নিলাম 4 লক্ষ কোটি টাকা, এবং এরপর থেকে আমি সুদ মওকুফ করতে থাকলাম, ঋণ মওকুফ করতে থাকলাম, অবলোপনে যাইতে থাকলাম। এগুলি হচ্ছে আইন করে করা হয়েছে। এটা এরকম না যে আইনটাকে অমান্য করে করা হয়েছে, এগুলি আইন করে করা হয়েছে। তার মানে এই আইনগুলি বানানোর যে সংসদ, এই যে সমাজতন্ত্রের গল্প আপনি বললেন, এবং এই যে আইন বানানোর ক্ষমতা আপনি হাতে রাখলেন, তাইলে মূলনীতি বলে আপনি যেটাকে মনে গুরুত্ব দিয়ে আলাপ করেন, এই জিনিসগুলি আলাপের কোনো বিষয় না। বাংলাদেশের বাস্তবতার মধ্যে বাংলাদেশ রাষ্ট্রটা যেভাবে ফাংশন করে, যেভাবে সে ক্ষমতা ব্যবহার করে, এই ক্ষমতার সাথে এই সমস্ত মূলনীতি আছে কি নাই, পুরো সব মূলনীতি আপনি নাই করে দেন, তাতে এর চাইতে আলাদা কি হবে? বাংলাদেশে ধরেন কোনো গণতন্ত্র নাই, বাংলাদেশে কোনো সমাজতন্ত্র নাই, বাংলাদেশে কোনো ধর্মনিরপেক্ষতা নাই, তাইলে যা যা হবার তার কোনটা আসলে হয় নাই? তাইলে এইগুলি থাকা না থাকার উপরে বাংলাদেশের ক্ষমতা, এই যে দমনের ক্ষমতা, এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। তারা বলেই রাখছে যে এটা আদালতের মাধ্যমে বলবৎযোগ্য না। অতএব মানুষকে যেটা বোঝানো হয় যে এই সমস্ত মূলনীতির মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা আছে, মুক্তিযুদ্ধের চেতনা এখানে আরও 100টাও যদি আপনি লেখেন, এবং এইভাবে যদি লেখা থাকে, এবং ক্ষমতা যদি ওইভাবে থাকে, আরও 1000টা লেখার পরেও এখানে কোনো ধরনের মূলনীতির বাস্তবায়ন হবে না। আপনি এই মুহূর্তে বাংলাদেশের সক্রিয় রাজনৈতিক দলগুলো অধিকাংশই কিন্তু সংস্কারের কথা বলছে, পরিমাণগত এবং গুণগতভাবে পার্থক্য আছে। এখন এই রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু আদর্শগত এবং অবস্থানগত পার্থক্য অনেক। তাইলে এই যে পার্থক্যগুলো, এটা এই সার্বিক সংস্কারের ক্ষেত্রে এটা একটা প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াচ্ছে কিনা বা দাঁড়াবে কিনা সামনে? প্রতিবন্ধকতা আছে, কিন্তু আমি যেটা মনে করি যে কতগুলো জিনিসের ব্যাপারে বাংলাদেশের 53 বছরের রাজনৈতিক যে অভিজ্ঞতা, এইগুলি এখনকার যারা আসলে রাজনীতিতে আছে তাদের অনেকেরই কাছাকাছি অভিজ্ঞতা। আপনার ধরেন আপনি যেগুলিকে বললেন মূলনীতি কিংবা আদর্শ, এই আদর্শভিত্তিক তর্ক যখন আপনি করবেন তখন বিভিন্ন রকমের ভিন্ন মতের জায়গাটা তৈরি হবে। তো আপনি যদি বলেন যে আসলে নির্বাচনটাকে ফেয়ার করার জন্যে ইয়ের বাইরে নিয়ে আসতে হবে, একটা কেয়ারটেকার সিস্টেম লাগবে, এর চাইতে যেটা ছিল ধরেন এটাকে আরেকটু রেকটিফাই করে আরেকটু ভালো কেয়ারটেকার সিস্টেম লাগবে, এইটা নিয়ে কোনো রাজনৈতিক দল আপত্তি করবে না। যদি আপনি বলেন যে আদালত যেইভাবে ধরেন এই যে গত 14-15 বছর ধরে যারা বিচারের জন্য আপিল করছে খালেদা জিয়া, তার ধরেন আরও শাস্তি বাড়ানো হয়েছে, এই রকমের বিচার বিভাগ তো কেউ চাইবে না, বিচারকরাও চায় না, ভুক্তভোগীরাও চায় না, রাজনীতিবিদরাও চায় না। তাহলে বিচার বিভাগের যদি আপনি সংস্কার করতে বলেন, টু সাম এক্সটেন্ট এটা সমস্ত রাজনৈতিক দল আমার মনে হয় যে একমত হবে। আপনি যদি বাংলাদেশ ব্যাংকের আসলে স্বাধীনতার কথা বলেন, যে এই লুটপাট চলবে না, এটা অনেকে ভেতরে ভেতরে না চাইতে পারে, কিন্তু প্রকাশ্যে ব্যাংকগুলি যা করছে এইটার পরে এই কথা বললে রাজনীতি করবে, বাংলাদেশে এরকম অবস্থা নাই। তার মানে আপনি অর্থনৈতিক খাতে ইচ্ছা করলে সংস্কার করতে পারবেন। আপনি সংসদ, এইটা যে আর সংসদ না, সংসদ সদস্যরা যে আমারও ধরেন কথা বলার অধিকার আছে, কিন্তু একটা সংসদ সদস্য তো প্রধানমন্ত্রীর দাসানুদাস। আপনি যেটা বলতে পারেন আপনার একটা ফিচারে, আমি যেটা বলতে পারি একজন সংসদ সদস্য তো তা পারে না। তাহলে সংসদ সদস্যদের যদি আপনি স্বাধীনতা চান, সেইটা যারা রাজনীতি করে তাদের অনেকেই চাওয়ার কথা, যারা সংসদ সদস্য হয় তাদেরও চাওয়ার কথা। তার মানে আপনি সংসদের যদি আপনি সংস্কার করতে চান,
আপনি বিচার বিভাগের সংস্কার করতে চান, আপনি নির্বাচনের সংস্কার করতে চান, আপনি অর্থনীতির সংস্কার করতে চান, এগুলিতে কম বেশি সবাই একমত হবে। আমরা বাড়তি যেটা বলি, যেটা নিয়ে ধরেন অনেকের ভিন্ন মত হয়তো হইতে পারে, আমরা বলি যে আসলে স্থানীয় সরকারটাকে সরকার বানাইতে হবে। বাংলাদেশের এই সমস্ত এককেন্দ্রিক ক্ষমতার একটা বড় জায়গা হচ্ছে যে স্থানীয় সরকারগুলি স্থানীয় সরকার না, এগুলি হচ্ছে কেন্দ্রীয় শাসনের স্থানীয় রূপ। ওগুলিকে যদি স্থানীয় সরকার করতে পারেন এবং এদের কাছে যদি আমরা আসলে আমাদের সেবা খাতটা ছেড়ে দিতে পারি, সংসদে শুধুমাত্র যদি আইন বানানোর মধ্যে সংসদ সদস্যদের নিয়ে আসতে পারি এবং সংসদ সদস্য হওয়ার কোনো লাভ ক্ষতির মানে ব্যবসার জায়গাটাকে যদি আপনি আসলে ঠিক করে ফেলতে পারেন যে ও রাষ্ট্রের অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে যুক্ত হইতে পারবে না, তাইলেই রাজনীতিও আসলে রাষ্ট্রেরও সংস্কার হবে, রাজনীতিরও অনেক দূর পর্যন্ত সংস্কার হবে। এগুলির কোনোটার সাথে কেউ কেউ আপত্তি করবে, আমি মনে করি না যে সবগুলিতে একমত হবে, কিন্তু অনেক দূর পর্যন্ত একমত হওয়ার জায়গা আছে যদি আমরা রাষ্ট্রের ফাংশনাল জায়গায় এই 53 বছর ধরে যেগুলির ভুক্তভোগী হয়েছি ওইগুলিকে যদি আসলে আমরা ভাগ করি। আমরা বলি যে এইটার মধ্যে যদ্দূর পর্যন্ত আমরা সবাই মিলে একমত হই, এইটুকু আগে করেন, বাকিগুলি আমরা এটার পরে ধরি। কিন্তু অনেকে হচ্ছে যে মনে করে যে আগে আদর্শ থেকে ধরতে হবে, অনেকে মনে করে পুরোটা শেষ করতে হবে। সেইটা ধরেন আকাঙ্ক্ষার জায়গা থেকে ঠিক আছে, আকাঙ্ক্ষার জায়গা থেকে তো আমরা ধরেন সংবিধানই চাই না। আমি তো বলি যে বাংলাদেশে আসলে সংবিধান লাগবে না, বাংলাদেশে সরকারগুলি কিভাবে চলবে এটার এক ধরনের ব্যবস্থাপনাপত্র লাগবে। রাষ্ট্রের আসলে সার্বভৌমত্বের ইন্টারনালি দরকার নেই, এক্সটার্নাল সার্বভৌমত্ব থাকবে। ইন্টারনাল সার্বভৌমত্ব থাকবে নাগরিকের, রাষ্ট্রের কিসের সার্বভৌমত্ব। সেই তর্ক তো ধরেন আমরা করতে পারি, কিন্তু এই তর্ক করে এই মুহূর্তে আপনি যেটা বললেন আমরা সবাইকে আনতে পারবো না। একটা হচ্ছে আমার চাওয়া, আমি চাই, আরেকটা হচ্ছে এখন একটা মুহূর্তে আমরা বাংলাদেশে আসছি যখন আসলে করা যাবে। আমরা 10 বছর দাবি করছি যে সংস্কার করতে হবে, আর এখন আমরা এরকম জায়গায় আসছি যে আমরা এখন সংস্কার করতে পারি। সেই জন্য আমরা যত দাবি করতাম এখন তত দাবি করি না। রাষ্ট্র সংস্কার আন্দোলনে মানে এই সরকার পরিবর্তনের আগে যতগুলি জায়গায় আমরা পরিবর্তনের কথা বলতাম, এখন আমরা এত কথা বলি না। আমরা বলি যে ন্যূনতম যেগুলি করা সম্ভব এটাই আসলে করে বাকিটা করার দিকে বাংলাদেশকে আমরা নিয়ে যাই, সেটা সম্ভব। হ্যাঁ, সেটা করার তো একটা প্রক্রিয়া, একটা ফোরাম লাগবে। সেই ফোরামটা আমরা জানি যে সংবিধান সংশোধন বলেন আর নতুন করে করা বলেন, পুনর্লিখন বলেন, সেটার তো একটা যারা অনুমোদন করবে জাতীয় সংসদ, এই মুহূর্তে তো আর সেটা সম্ভব না। তাহলে সেই প্রক্রিয়াটা কি হইতে পারে? আসলে আপনার সাথে ওই জায়গাটাই বাংলাদেশে আমাদের যেটা দুর্বলতা, আমরা আসলে এই দাবিটা এই আলাপটা বাংলাদেশে খুব বেশি করতে পারি না। আমরা করতাম, কিন্তু তখন মানুষ আসলে ওই আলাপটা ওইভাবে মনোযোগ দিয়ে শুনে নাই। সংবিধান সংস্কার করার ব্যাপারে সংবিধান সংশোধন আসলে পার্লামেন্ট করতে, জাতীয় সংসদ করতে পারে, কিন্তু জাতীয় সংসদ সংবিধানের ব্যাপক কোনো সংস্কার করতে পারে না। পুনর্লিখন, পুনর্গঠন কিংবা নতুন করে এটা সংসদ করতে পারে না। কারণ জাতীয় সংসদ গঠিত হচ্ছে একটা সংবিধানের অধীনে। যখন সে সংবিধানটার নির্বাচিত হয়, সে শপথ নেয় এটা বলে যে এই সংবিধানকে সে রক্ষা করবে এবং এই সংবিধানের অধীনে এটা রক্ষা করার জন্যই সে নির্বাচন করে। তাহলে জাতীয় সংসদ নির্বাচনটা হচ্ছে সরকার গঠনের জন্য এবং সরকার পরিচালিত হচ্ছে সংবিধানের অধীনে। আর সংবিধান সংস্কারের জন্যে কিংবা সংবিধান গঠনের জন্য যে নির্বাচন হয় এইটারে বলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নির্বাচন। আমাদের এখানে 70 সালে যে নির্বাচন হয়েছিল ওইটার একটা শর্ত ছিল, ওইটা ছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির নির্বাচন। ওইটার তখন বাংলায় করা হয়েছিল গণপরিষদ নির্বাচন। পাকিস্তান আমলে 46-এ যে নির্বাচন হয়েছিল ওই নির্বাচনের পরে ওদের কাছে একটা ক্ষমতা দেওয়া হয়েছিল যে পাকিস্তানের সংবিধান বানানোর জন্য। এটার যদি পরিবর্তন করতে হয়, সংবিধান সংস্কার করতে হয়, আমরা বলি যে সংবিধান সংস্কার সংসদের নির্বাচন লাগবে, কিংবা এটা জাতীয় পরিষদ বলে আরে গণপরিষদ বলে কেউ, এই রকমের একটা জায়গা লাগবে। তাইলে এটা কি হইতে পারে এই সরকারের সাথে আমরা এখন ধরেন কমিশনের কাছে বিভিন্নজন আমরা প্রস্তাবনা দিচ্ছি। কথা হচ্ছে যে এটা সরকারকে দিবে আসলে সংবিধান মানে সংস্কার কমিশন। সংবিধান কমিশনের সংস্কার প্রস্তাব পাওয়ার পরে সরকার এখানকার রাজনৈতিক দলগুলির সাথে আলাপ করবে। আমরা বলছিলাম এই আলাপটা আপনি রাজনৈতিক দলের সাথে করেন, রাজনৈতিক দলের বাইরে যারা আছে তাদের সাথে করেন, বিভিন্ন শ্রেণী, পেশা, জাতি, ধর্ম নির্বিশেষে মানে রাষ্ট্রের সকল সেক্টরের সাথে কথা বলেন। সবার সাথে কথা বলে দেখেন যে মিনিমাম আসলে পরিবর্তন কে কী চায়। আমি হয়তো 100টা পরিবর্তন চাই, আপনি হয়তো 10টা পরিবর্তন চান। তাহলে 10টাই যদি বেজলাইন হয়, এটাই যদি ন্যূনতম হয়, এইটাকে আসলে বাস্তবায়ন করার জন্যে
তাইলে সবাই মিলে একটা সংবিধান সংস্কার সভার নির্বাচনের জন্য আপনি একটা অর্ডিন্যান্স করেন। যেভাবে অর্ডিন্যান্স করে অন্য কাজগুলি করতেছে, এই যে কমিশন করতেছে, ওই রকমের একটা নির্বাচন, যে সংস্কার পরিষদের নির্বাচনের জন্যে 3 মাস বা 6 মাস সময় দিয়ে যে এরা এটার ভিতরে এটা তৈরি করে দেবে। যে আকাঙ্ক্ষাগুলি সবাই মিলে আমরা একমত হইলাম, সমঝোতা হইল, এগুলি লিখে দেবে। লিখে তাদের প্রস্তাবটা আপনি জাতিকে দিয়ে দেন, হাবুট নাবুট, মানে একটা রেফারেন্ডাম করে এটা যখন গৃহীত হয়ে যাবে, ওইখানে আপনি নির্বাচনের যে সংস্কারের প্রস্তাব অ্যাকসেপ্ট করছেন সংবিধানে, সেই অনুযায়ী নির্বাচন দিয়ে দেন। সেইভাবে নির্বাচন হবে, নির্বাচিতরা এসে ক্ষমতা দখল করবে। এইটা হইলে আপনার ধরেন পরবর্তী আপনার যে প্রশ্নটা আসবে যে এটা টেকসই হবে কিনা, এটা অন্য কেউ এসে ফেলে দিবে কিনা, এইভাবে যদি আমরা করি এটা অন্য কেউ এসে ফেলতে পারবে না, আদালতও এটাকে ফেলতে পারবে না, আরেকটা সংসদ এসে এটাকে বাতিল করতে পারবে না। কারণ তখন এটার মালিক হচ্ছে রাষ্ট্রের জনগণ। জনগণের সম্মতিতে হইলে, জনগণ যখন এটা করবে এবং জনগণ যখন এই পারপাসে করে, তখন আসলে আদালতের কিংবা সংসদের এই ক্ষমতা থাকে না। আর এটা না করে যেটা এখন বলা হচ্ছে মানুষকে, এটা ধোঁকা দেওয়া হচ্ছে। মানুষকে বলা হচ্ছে যে আসলে সংবিধান তো করবে হচ্ছে সংসদ। সংসদ তো এই যে হাসিনা করছিল, আজকে আমরা ফেলে দিচ্ছি। তার আগে বিএনপি করছিল, এটা হাসিনা ফেলাই দিচ্ছে। এইভাবে পরিবর্তন করে তো আমরা বারবার জীবন দিব, তারপরে আরেকটা দল ক্ষমতায় আসবে, আইসা সে সংসদ দখল করবে, করে তার মতো করবে, আরেকটা দল আসবে তারপরে তার মতো করবে। সেইটার জন্যে বাংলাদেশের মানুষ এবার জীবন দেয় না। বাংলাদেশের মানুষ এবার এটাকে সংস্কার করার জন্য, সংশোধন করার জন্য, পার্লামেন্ট দিয়ে সংশোধন করার জন্য আসলে এইবারের আন্দোলন হয় নাই। এইবারের আন্দোলন হয়েছে সংবিধানের সংস্কার করে এইখান থেকে স্বৈরতন্ত্রকে নির্মূল করার জন্য। এই পর্যায়ে এসে তো আন্দোলনের পক্ষের শক্তিগুলোর মধ্যেই দুই ধরনের মত আছে। কেউ বলছেন যে দ্রুত জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে সংসদ গঠন করে সংস্কারটা নির্বাচিত সরকার করবেন, আবার আপনারা বলছেন যে একটা গণপরিষদ করে সংবিধান সহ সার্বিক সংস্কারের পরে পরবর্তী ধাপে গিয়ে আমরা নতুন করে আবার সংসদ এবং আমাদের কনস্টিটিউশন করে তার ভিত্তিতে দেশ পরিচালনা হবে। এখন এই যে দুই পক্ষের মানে এক ধরনের দুই পক্ষ তৈরি হচ্ছে, সেই জায়গাটা কোথায়? এটার একটা সমঝোতার জায়গা আছে। 70 সালের নির্বাচন, আমি যেটা আপনাকে বলছিলাম, 70 সালের নির্বাচন কী ছিল? 70 সালের নির্বাচনে যারা নির্বাচিত হয়েছিল ন্যাশনাল অ্যাসেম্বলির মেম্বার হিসেবে, তাদের 2টা দায়িত্ব ছিল। তারা প্রথমে 180 দিন তারা ছিল হচ্ছে গণপরিষদের সদস্য। তাদের দায়িত্ব ছিল প্রথমে তারা সংবিধান তৈরি করবে, এটাকে প্রেসিডেন্ট অ্যাপ্রুভ করবে, প্রেসিডেন্টের অ্যাপ্রুভালের পরে তারা আসলে এই সরকার হবে এবং এই সরকার এই সংবিধান অনুযায়ী দেশ চালাবে। তার মানে আপনি যদি এখনও এটা করতে চায় তাহলে ঠিক আছে, 70 সালের মতো নির্বাচন করতে পারে, কিন্তু নির্বাচন করে প্রথম 60 দিন কিংবা 90 দিন কিংবা 120 দিন 180 দিন যাই সময় লাগে, তারা এটাকে করতে পারে যে এরা তখন কোনো আসলে সরকার না, এরা হচ্ছে তখন সংবিধান সংস্কারের যেই সমঝোতা হয়েছে সেইটুকু আসলে কাগজে কলমে লিখে জনগণকে প্রেজেন্ট করার এবং একটা গণভোট করার করে দিয়ে তারপরে তারাই থাকুক, তারা তারপরে ক্ষমতা চালাক, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু তারা ক্ষমতায় গিয়ে তাদের ইচ্ছা মতো পরিবর্তন করে দিয়ে বলবে যে এটা আমাদের পরিবর্তন, নো, এই নির্বাচন হবে না। বাংলাদেশে এই নির্বাচন আসলে করতে দেওয়া যাবে না। এই নির্বাচন করলে আমরা আমাদের যে সন্তানরা জীবন দিচ্ছে তাদের সাথে আমাদের বেইমানি করা হবে। করতে পারে কেউ, গায়ের জোরে যদি কেউ করে তাহলে তারা বেইমান হবে বাংলাদেশের ইতিহাসে, এবং আবারও তারা মোকাবেলা করতে, আবারও তারা আসলে হাসিনার মতো একটা পরিস্থিতিকেই মোকাবেলা করতে পড়বে। এটা করে তারা পারবে না। না, আমরা কেউ চাই না যে আবারও ওই পরিস্থিতি দেশ আগের জায়গায় ফিরে যাক, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আপনি যেই পুরো প্রক্রিয়াটার কথা বলছেন সেটার জন্য আসলে সময় কতদিন দিতে রাজি আছেন? এটার জন্য খুব বেশি সময়ের তো কোনো দরকার নাই। এই ক্ষেত্রে যেটা এই প্রশ্নগুলি উঠতেছে এই কারণে যে আসলে এই সরকার, যারা আমাদেরই সরকার, তারা অসম্ভব অদক্ষতার পরিচয় দিচ্ছে। আমরা তাদের কাছে একদম ধরেন তারা ক্ষমতায় আসার পরপর 8 তারিখে ক্ষমতায় আসছে, আমরা মনে হয় 11 তারিখ বা 12 তারিখ তাদেরকে আমরা লিখিত এই প্রস্তাবগুলি দিয়েছি তাদের করণীয় কী আছে, এবং আমরা সেখানে বলছিলাম যে এইগুলি তারা ধরেন আমাদের হিসেবে তখন থেকে 18 মাস লাগে, এর বেশি লাগে না। এবং 18 মাস মানার জন্যে 24 মাসও এখনও বাংলাদেশের মানুষ মানতে রাজি আছে যদি তারা তাদের রোডম্যাপটা বলে যে আমরা 24 মাসের মধ্যে কাজটা শেষ করে দেব। এটা বিএনপি মানবে, এটা অন্য রাজনৈতিক দল মানবে, ছাত্ররা মানবে, এরকম কেউ নাই। কিন্তু যখন তারা কথা বলে না, যখন তারা রহস্য করে, তখন আসলে সন্দেহটা তৈরি হয় এবং তখন অন্যরা আসলে এটা নিয়ে ক্লেম করে। তাদের পরিষ্কার করা দরকার যে আসলে এই কাজগুলি আমাদের সামনে আছে, এই কাজগুলি করতে আমাদের সম্ভবত 18 মাস, 20 মাস, 22 মাস লাগতে পারে।
কারণ এটা দৌড়ে দিয়ে বলে দেওয়া যায় কতদিন লাগবে। আমি তো 18 মাসের আমরা হিসাবের ব্রেকআপ দিতে পারি, 18 মাসের বেশি এটা লাগার কোনো কারণ নেই, এবং 18 মাস নিয়ে কারোর মধ্যে কোনো ধরনের অধৈর্যতা তৈরি হতো না। মানে আপনি কি সার্বিকভাবে আশাবাদী যে এই প্রক্রিয়াগুলো শেষে নতুন যে বাংলাদেশ হবে সেটা আসলে পুরনো সেই দুঃসহ দিনগুলোতে আর ফিরে যাবে না? আমি আমি মানে মারাত্মকভাবে আশাবাদী মানুষ। আমি সবসময়, আমি যখন ধরেন রাষ্ট্র সংস্কারের গল্প বলতাম, এখন আমাদের ছেলেরা বলে, আমি বলতাম যে বাংলাদেশে এইটার বাইরে কোনো এজেন্ডা থাকবে না। একদিন এরকম অবস্থা হবে যে আমি প্রশ্ন করব যে আপনি রাষ্ট্র সংস্কারের পক্ষে না বিপক্ষে, যেরকম ওরা আমাদের প্রশ্ন করে না আপনি মুক্তিযুদ্ধের পক্ষে না বিপক্ষে, একসময় প্রশ্ন করতো, অকারণ তর্কগুলি তুলতো। আমি বলছি কারণের তর্কগুলি উঠবে বাংলাদেশের রাজনীতিতে। এখন আমাদের ছেলেরা বলে যে আপনি যখন বলতেন শুনে মনে হইতো কিন্তু বিশ্বাস করতাম না। তা আমি আপনাকে বলি যে বাংলাদেশ 5 অগাস্টের পরে যে বাংলাদেশ হয়েছে, এই বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ। আবু সাইদের জীবনদানের পরে বাংলাদেশকে আপনি আগের বাংলাদেশে আর কখনোই ফেরাইতে পারবেন না। আমি আপনাকে বলি, ক্ষুদিরাম সূর্য সেনের আত্মাহুতির পরে এইখানে ব্রিটিশ আসলে আর তার থাকার কোনো বৈধতা, এটা কতদিন লাগবে সেটা অন্য প্রশ্ন, কিন্তু তাকে যেতে হবে এটা নিশ্চিত ছিল। নূর হোসেনের জীবন দেওয়ার পরে এরশাদের ক্ষমতায় থাকার আর কোনো আসলে বাকিটা হচ্ছে সময় কত দূর গেছে, সেটা হচ্ছে আমাদের স্টেপিংয়ের জন্য। আবু সাইদের জীবন দেওয়ার পরে বাংলাদেশ রাষ্ট্রের সংস্কার ছাড়া বাংলাদেশকে কেউ পেছনে নিয়ে যাবে অসম্ভব, কোনো দিনই এটা সম্ভব হবে না। আবু সাইদের স্মৃতি যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে আছে ততক্ষণ পর্যন্ত এটা রাষ্ট্রের সংস্কার পর্যন্ত কমপ্লিট করার পরে অন্য জিনিস শুরু হবে, তার আগে না। হ্যাঁ, আমরাও চাইবো যে বাংলাদেশ যাতে আর পুরনো পেছনের দিকে ফিরে না যায়, সামনের দিকে আমরা উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাব, আর আমাদের হাহাকার আসবে না এই রাষ্ট্রের জন্য। তো এতক্ষণ আমাদের সময় দিয়েছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাই ধৈর্য ধরে দীর্ঘক্ষণ আমাদের এই আলোচনা শোনার জন্য। আশা করি আগামী দিনে আপনারা আমাদের সঙ্গে থাকবেন।